কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ প্রসঙ্গে বাল্যসাথীর বিবরণ দিচ্ছেন অজিত ভট্টাচার্য। পর্ব 4। 1962 খ্রিস্টাব্দ। ঠাকুর পশ্চিমবঙ্গ, আসাম ও বিহার পরিক্রমা শেষ করে শিষ্য ভক্তদের নিয়ে মাত্র কয়েক মাস আগে কলকাতায় ফিরেছেন। আছেন শ্যামবাজারে ভূপেন্দ্র বোস এভিনিউর বাসায়। লোকজনের প্রচণ্ড ভিড়। দৈনিক সকাল থেকে রাত্রি পর্যন্ত সেবক, ভক্ত ও শিষ্যগণ সেই ভিড় সামলাতে সামলাতে অস্থির হয়ে যাচ্ছে। এর সাথে আবার প্রায় প্রত্যহই ছিল বিকেলে জনসভা। যে সমস্ত জনসভায় ঠাকুর উদার স্বরে জনগণকে জানিয়ে দিচ্ছেন তাদের প্রিয়তম দেশ নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্তা। জনগণকে আহ্বান করছেন সংগঠিত হয়ে নেতাজির আগমনের পথ প্রশস্ত করতে। প্রতিক্রিয়াশীল রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষমতা নাশের ভয়ে শঙ্কিত হয়ে কিভাবে কূট কৌশলে তাকে মৃত বলে প্রতিষ্ঠিত করতে চায় জনগণের সামনে তুলে ধরেছেন যে সমস্ত কাহিনী। এ কাজে তার সাথে সহযোগিতা করছেন সত্যগুপ্ত, গোপ গুরুবক্স, নেতাজির ভাইজি ললিতা বসু এবং সুভাষবাদী আরও অনেক নেতৃবৃন্দ। বহুদিন যাবতই শৌলমারীর আশ্রমের সেক্রেটারি রমণী ডাক্তার ঠাকুরকে শৌলমারী যাওয়ার জন্য অনুরোধ করে পত্র লিখে যাচ্ছেন, কিন্তু অত্যধিক কর্মব্যস্ত ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের সেদিকে দৃষ্টি দেওয়ার অবকাশ তখন নেই। নেতাজির আগমনের পথ প্রশস্ত করে তার আগমন ব্যবস্থার পরিকল্পনা রূপায়ণের জন্য তখন তিনি বড়ই ব্যস্ত। এর উপর আছে সাধন প্রতি শিষ্যদের সাধন সম্বন্ধে উপদেশ ও নির্দেশ। এমন সময় হঠাৎ একদিন প্রোগ্রাম ইনচার্জ প্রিয়প্রসাদকে ডেকে বললেন, কালই শৌলমারী অর্থাৎ ফালাকাটায় যাব, তার ব্যবস্থা করো। শ্রী শ্রী ঠাকুরের শৌলমারী যাওয়ার ব্যবস্থা করা তো আর চারটিখানি কথা নয়। প্রথমত আজকাল ট্রেনের যে অবস্থা তাতে রিজার্ভেশন পাওয়াই মুশকিল। যাই হোক, অনেক হাঁটাহাঁটি খাটাখাটি করে ট্রেনে রিজার্ভেশনের ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থা সম্পন্ন করা হলো এবং পরদিনই ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ শৌলমারী রওনা হয়ে গেলেন। অবশ্য শৌলমারী বা ফালাকাটা যাওয়া এই তার প্রথম নয়। বিগত পশ্চিমবঙ্গ, আসাম ও বিহার পরিক্রমার সময়েও তিনি ফালাকাটা গিয়েছিলেন। সেবার তার বিশিষ্ট শিষ্য জগদানন্দ বাবুর বিশেষ আগ্রহে তার পার্টি অফিসেই তার আসন স্থাপন করেছিলেন। সেবারেই ফালাকাটার অগণিত জনসাধারণ শৌলমারী আশ্রমের সেক্রেটারি রমণী ডাক্তার, অন্যতম কর্মকর্তা ডক্টর গোপ গুরুবক্স, নেতাজির সহপাঠী এবং প্রাক্তন আইসিএস শ্রীশবাবু সহ অধিকাংশ টিম মেম্বার তাদের আশ্রমকর্তা শৌলমারীর সাধু মহারাজের নির্দেশে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেন। আগের দিন দুপুরে ঠাকুর ফালাকাটা পৌঁছেছেন। এবার আসন পড়েছে ফালাকাটার স্কুল বাড়িতে। পৌঁছবার সাথে সাথেই সারা ফালাকাটায় সাড়া পড়ে গেছে। সাক্ষাৎকারী প্রার্থীদের অবিরাম স্রোত বয়ে চলেছে। ভিড় সামলাতে গৌরীশঙ্কর হারু হিমশিম খেয়ে যাচ্ছে। ফালাকাটার স্কুল বাড়িতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়। ঠাকুর কিন্তু অক্লান্তভাবে সবার সাথে দেখা করে যাচ্ছেন, সবার কথা শুনে যাচ্ছেন হাসি মুখে, সবার সমস্যার সমাধান করে দিচ্ছেন। এত কাজের মধ্যেও কিন্তু ফাঁকে ফাঁকে শৌলমারীর আশ্রমের টিম মেম্বারদের সাথে চলছে গোপন আলোচনা। এই আলোচনার সবচেয়ে বেশি বাহক ও ধারক
টিম মেম্বার নগেন দে। ঠাকুরের সাথী শিষ্য ও ভক্তরা ভাবছে নগেনবাবুর সাথে কর্তা এত কি গোপন কথা বলছেন। ভেতরে নিশ্চয়ই কোনো গুরুতর রহস্য আছে। রহস্য যে আছে সেটা বোঝা যেতে বেশি সময় লাগলো না। পরদিনই সকালবেলা ফালাকাটার স্কুল বাড়িতে দেখা গেল এক করুণ বিচিত্র দৃশ্য। সাথী ভক্তদের মধ্যে হারু তো হাউ হাউ করে কেঁদেই ফেলল। দ্বিজেন চক্রবর্তী, নগেন বর্ধন, ধীরেন, জ্যোতিশাস্ত্রী সবারই চোখে জল। গৌরীশঙ্কর তবু খানিকটা শক্ত ছিল, কিন্তু মুখ সকলেরই কালো। দুশ্চিন্তায় দুর্ভাবনায় কেউ যেন মাথা তুলতে পারছিল না। এই সময় টিম মেম্বার নগেনবাবু এসে উপস্থিত হলেন। এত শক্ত থেকেও গৌরীশঙ্কর আর নিজেকে সামলে রাখতে পারল না। নগেনদা, ঠাকুরকে পাওয়া যাচ্ছে না বলেই হাউ হাউ করে কেঁদে ফেলল। হঠাৎ সবাইকে কাঁদতে দেখে নগেনবাবু হকচকিয়ে গেলেন। ঠাকুরকে পাওয়া যাচ্ছে না শুনলেন, কিন্তু সমস্ত জিনিসটা কি জানা দরকার, কাকেই বা জিজ্ঞেস করেন? সবাই প্রায় কাঁদছে। তিনি নীরবে সমগ্র বারান্দাটা একবার ঘুরে দেখলেন। পাশের বারান্দায়, অর্থাৎ ঠাকুর যে ঘরে বসে সবাইকে দর্শন দেন, তার সামনের বারান্দা লোক ঠাসা, কিন্তু সবার মুখেই ফুটে উঠেছে একটা সব হারানোর ছাপ। প্রায় সবাই নিঃশব্দে চোখের জল ফেলছে। নগেনবাবু বুঝলেন অবস্থাটা অত্যন্ত জটিল, কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কেউ বলছে না। নগেনবাবু অনেক চেষ্টার পর জানতে পারলেন শেষ রাত্রিতে হারু ঠাকুরের সেবা করছিল। হঠাৎ ঠাকুর বললেন, যা এখন ঘুমিয়ে থাকবে, আমি একটু একা থাকব। নির্দেশ অনুসারে হারু এসে শুয়ে পড়ে। খুব ভোরে উঠে গৌরীশঙ্কর কর্তার ঘরে যায় প্রণাম করতে। গিয়ে দেখে কর্তা বিছানায় নেই। হঠাৎ খেয়াল হলো কেউ তো ওঠেনি, হারুকেও শোয়ায় দেখে এসেছে। কর্তা কি একাই বাথরুমে গেলেন? ছুটে যায় বাথরুমে, সেখানে দেখে সেখানেও কর্তা নেই। তারপর সবাইকে ডেকে তোলে এবং সবাই মিলে খুঁজে কর্তাকে কোথাও দেখতে পেল না। তাছাড়া ঠাকুর যে কোথাও যাবেন একথা কাউকে বলেননি। এমত অবস্থায় কি হলো? অবশ্য ঠাকুরের অন্তর্ধান হওয়া তাদের কাছে কিছু নতুন ব্যাপার নয়, কারণ এর আগে তারা হামেশাই ঠাকুরকে আসন থেকে অন্তর্ধান হতে দেখেছে। সেসব ক্ষেত্রে ঠাকুর অন্তর্ধানের পর আবার আসনেই ফিরে আসতেন, নতুবা যদি কোনোদিন কোনো রকম কিছু হতো তাহলে বলে যেতেন তাকে খানিকক্ষণ পরে কোথায় খোঁজ করতে হবে। এরকম তারা অনেকবার অনেক জায়গা থেকে ঠাকুরকে খোঁজ করে এনেছে। কিন্তু এবার তো ঠাকুর তাদের তেমন কিছু বলে যাননি। এবারে ঠাকুরের যাওয়াটা নিশ্চয়ই অন্য রকম কিছু হবে। সমস্ত ব্যাপারটা বলে হারু হাউ হাউ করে কেঁদে উঠল। নগেনদা, কর্তা এভাবে আমাদের ফেলে চলে যাবেন তা আমরা স্বপ্নেও চিন্তা করিনি। নগেনবাবু বললেন, আপনারা এত উতলা হবেন না। সাক্ষাৎ নারায়ণ আমাদের ঠাকুর আমাদেরই উদ্ধারের জন্য এই পৃথিবীতে এসেছেন। দয়াল ঠাকুর কি আমাদের ছেড়ে যেতে পারেন? তা কখনো সম্ভব নয়। হয়তো জরুরি কাজে, বিশেষ গোপনীয় কাজে বেরিয়েছেন। কাজ শেষ হলেই চলে আসবেন। আসুন আমরা একটু স্থির হয়ে নাম কীর্তন করি। নগেনবাবুর কথায় সবাই যেন একটু আশ্বস্ত হলো। তারপর সবাই মিলে নাম কীর্তন করতে লাগলো। বেলা বেড়ে চলল। তখন বেলা প্রায় 11টা। হঠাৎ একখানা জিপ এসে স্কুল বাড়ির সামনে দাঁড়ালো। মিলিটারি জিপ। ঠাকুর জিপ থেকে নামলেন। ঠাকুর নামতেই নাগা মিলিটারি ড্রাইভার ঠাকুরকে স্যালুট করে দ্রুত জিপ নিয়ে চলে গেল। ঠাকুরকে দেখে সবারই প্রাণে জল এলো। তারা কীর্তন থামিয়ে দিতে ঠাকুর বললেন, বাহ, সুন্দর নাম করছিলি তো, থামলি কেন? চালিয়ে যা। তারপর নগেনবাবুর দিকে ফিরে বললেন, নগেন এসো তো। নগেনবাবু সাথে সাথে হারু ও গৌরশঙ্কর ঘরে ঢুকল। সবাই প্রণাম করল। নগেনবাবুকে ঠাকুর বললেন, বসো নগেন। নগেনবাবু বসেই ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আজ নেতাজিকে কেমন দেখলে? গতবারের মতোই, না এবার কোনো পরিবর্তন দেখলে? সাথে সেই জার্মান নায়কটিও আছেন তো? ঠাকুর নগেনবাবুকে সস্নেহে ধমক দিয়ে বললেন, এ কি ছেলে মানুষই নগেন? তুমি আশ্রমের টিম মেম্বার, তোমার পক্ষে কি এ প্রশ্ন সমীচীন? তারপর হারু ও গৌরীশঙ্করের দিকে তাকিয়ে বললেন, তোরা একটু বাইরে অপেক্ষা কর, দেখিস কেউ যেন না ঢোকে। প্রায় ঘণ্টাখানেক নগেনবাবুর সাথে কথা বলার পর নগেনবাবু বেরিয়ে এসে গৌরীবাবু
আপনাকে ঠাকুর ডাকছেন বলেই চলে গেলেন। গৌরীশঙ্কর ভেতরে ঢুকতেই ঠাকুর বললেন, মনোরঞ্জন ভদ্রকে একবার খবর দে তো, এখনই যেন চলে আসে। এখানে এসেই প্রসাদ নিতে বলবি। আচ্ছা যা। ঠাকুর স্নানের জন্য তৈরি হতে লাগলেন। ঠাকুর দুপুরে যে সামান্য আহার্যটুকু গ্রহণ করেন, স্নান সেরে তার জন্য বসেছেন, এমন সময় খবর এলো মনোরঞ্জন ভদ্র এসেছে। সাথে সাথে আদেশ হলো, ওকে দেখে শুনে খাইয়ে দাও। আহারান্তে ঠাকুর ঘরে বসেই বললেন, খাওয়া শেষ হলে মনোরঞ্জনকে পাঠিয়ে দাও। একটু বাদে মনোরঞ্জনকে পাঠিয়ে দাও। একটু বাদেই মনোরঞ্জন ঘরে ঢুকে প্রণাম করল। ঘরে তখন হারু ও গৌরীশঙ্কর। ঠাকুর বললেন, তোরা একটু বাইরে অপেক্ষা কর, দেখিস ঘরে কেউ না ঢোকে, আমি ওর সাথে একটু কথা বলবো। প্রায় ঘন্টাখানেক বাদে ঠাকুর গৌরীশঙ্করকে ডেকে জিজ্ঞেস করলেন, নগেন আছে? গৌরীশঙ্কর উত্তর করল, এইমাত্র এসেছে। ঠাকুর বললেন, নগেনকে ডাক। একটু বাদে নগেন দে এসে ঘরে ঢুকে ঠাকুরকে প্রণাম করল। ঠাকুর বললেন, বসো নগেন। তারপর গৌরীশঙ্করকে বললেন, বাইরে থাক, দেখিস আশ্রমের মেম্বার ছাড়া আর কেউ যেন ঘরে না ঢোকে। আবার চলল আলাপ আলোচনা। আলোচনার মাঝে মাঝে শৌলমারির টিম মেম্বারদের অনেকেই আসতে লাগলেন। সেক্রেটারি রমণী ডাক্তার এসে শেষ পর্যন্ত থেকেই গেলেন। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে। সন্ধ্যার সময় ঠাকুর বেরিয়ে এলেন দর্শনের ঘরে। নগেনবাবু, রমণী ডাক্তার, মনোরঞ্জন বাবু আর দুই একজন টিম মেম্বারও চলে গেলেন। এদিকে দর্শনার্থী লোকের সংখ্যা অনেক হয়ে গেছে। তারা সবাই ওদের কজনকে বেরিয়ে যেতে দেখেন। অনেকের মনেই ঔৎসুক্য জাগলো, কারণ ফালাকাটায় জনসাধারণের মধ্যে বেশ একটা আলোড়ন চলছে। মনোরঞ্জন ভদ্র শৌলমারির সাধুর বিরুদ্ধে 406 ধারার বিশ্বাসভঙ্গের মামলা করেছে। সেই মামলা সংক্রান্ত ব্যাপারে অনেক স্বনামধন্য বাঘা বাঘা ব্যারিস্টার শেষ পর্যন্ত লড়েও ওয়ারেন্ট বন্ধ করতে পারেননি। পরদিনই ওয়ারেন্টের বলে পুলিশের শৌলমারি সাধুকে গ্রেপ্তার করতে যাওয়ার কথা। এখন আজ বিকেলে আশ্রমের টিম মেম্বার নগেন দে, সেক্রেটারি রমণী ডাক্তার ও আরও কয়েকজন এবং এই মামলার ফরিয়াদি মনোরঞ্জন ভদ্রকে ঠাকুরের ঘর থেকে বেরুতে দেখে জনগণের মধ্যে একটা গুঞ্জন ওঠা খুবই স্বাভাবিক। কারণ মনোরঞ্জন ভদ্রের জননী তিনিও একজন আশ্রমিকা। ছেলেকে যৎপরনাস্তি উপরোধ করে, এমনকি ছেলের কাছে ভিক্ষা চেয়েও ছেলেকে শৌলমারির সাধুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করাতে রাজি করতে পারেননি। কিন্তু ঠাকুরকে এ বিষয়ে কোনো কথা জিজ্ঞেস করার মতন সাহস কারো নেই। ঠাকুর এদিকে দর্শন দিয়ে যাচ্ছেন। অন্তর্যামী ঠাকুর ভক্তদের অন্তরের জিজ্ঞাসা ঠিকই বুঝতে পারছেন। তাই দর্শনের মাঝে হঠাৎ সবাইকে লক্ষ্য করে বললেন, শৌলমারির সাধুর মামলা সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা খুবই স্বাভাবিক, তবে এ সম্বন্ধে বিশেষ কিছু বলা এখন ঠিক হবে না। তবে যাতে মামলাটা মিটে যায় এবং সেই চেষ্টাই করছি, তোমরা খুব বেশি চিন্তা করো না। এই কথা বলেই আবার যথারীতি ভক্তদের আবেদন নিবেদন শুনতে লাগলেন। সমাধান করে দিতে লাগলেন তাদের নানা রকম জটিল সমস্যার। দর্শন দেওয়া শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। ঠাকুর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে সামান্য আহার করে নিলেন। এরপর আবার মনোরঞ্জন ভদ্র ও তার সাথে দুজন ভদ্রলোক এবং আশ্রমের 2-3 জন টিম মেম্বার, সেক্রেটারি রমণী ডাক্তার এবং আর 2 জন ভদ্রলোক এসে হাজির হলেন। আবার চলল গোপন আলোচনা। রাত প্রায় 12টার সময় সবাই চলে গেলেন। ঠাকুরও সাথের শিষ্য ও ভক্তদের বিশ্রাম করতে আদেশ করলেন। রাত্রি প্রভাত হলো। আবার যথারীতি ঠাকুর সবাইকে দর্শন দিচ্ছেন। বেলা বেড়ে যাচ্ছে। হঠাৎ 10টার সময় ঠাকুর গৌরীশঙ্করকে ডেকে বললেন, তুই আর হারু একটু কোর্টে যা। আজকে কোর্ট বসার সাথে সাথেই শৌলমারির সাধুর মামলার আপোষ নিষ্পত্তি দরখাস্ত দেওয়ার কথা। দরখাস্ত দেওয়া হলে কোর্টের কি অর্ডার হয় দেখে এসে আমায় খবর দিবি। দুপুরবেলা ঠাকুর সবেমাত্র আহার করতে বসেছেন। এমন সময় হাঁপাতে হাঁপাতে হারু গৌরীশঙ্কর ফিরে এসে খবর দিল, শৌলমারি আশ্রমের মামলা নিষ্পত্তি হয়ে গেছে।
সংবাদ শুনে ঠাকুর বললেন, শেষ পর্যন্ত তাহলে মামলাটা মিটল। শৌলমারী আশ্রমের ওরা এলে আমায় খবর দিস। ঘণ্টাখানেকের মধ্যেই শৌলমারী আশ্রমের পুরো টিম এসে গেল। তারা অনেকক্ষণ ধরে অনেক কথা আলোচনা করল। তারপর আলোচনান্তে সবাই বেরিয়ে গেল, একমাত্র নগেন দে ছাড়া। নগেন দেকে বসে থাকতে দেখে ঠাকুর হারুকে ডেকে বললেন, দেখিস কেউ যেন ভেতরে না আসে। তারপর হারু বেরিয়ে যেতেই, নগেন, বল তোর কি গোপন কথা। নগেন বলল, ঠাকুর, মনে হয় তোমার খুব বিপদ ঘনিয়ে আসছে। জানো, আজকে মামলা নিষ্পত্তি ব্যাপারে আমাকে কোর্ট ইন্সপেক্টরের ঘরে যেতে হয়েছিল। তার ঘরের বাইরে সাদা পোশাকে কয়েকজন লোক ফিস ফিস করে আলাপ করছিল। তারা নিজেদের আলাপে এত মত্ত ছিল যে আমাকে লক্ষ্য পর্যন্ত করেনি। জানো ওরা কি বলছিল ঠাকুর? ওরা বলছিল এই বালক ব্রহ্মচারী লোকটা আমাদের বারে বারেই অসুবিধার সৃষ্টি করছে। নেতাজির সাথে যোগাযোগ রাখার জন্য 12 বছর আগে 1950 খ্রিস্টাব্দে একবার ওকে আমরা নানারূপ মামলায় অভিযুক্ত করেছিলাম। তখনও আগের আমলের জজ ছিল, তাই সেবারে আমরা সুবিধে করতে পারিনি এবং বালক ব্রহ্মচারী সসম্মানে খালাস পেয়ে যায় এবং বিচারকারী ম্যাজিস্ট্রেট মামলাটা মিথ্যা বলেই বিচারে উল্লেখ করেন। তারপর লোকটা আমাদের একজন অফিসারকে এমন নাকানি চোবানি খাওয়ায় যে আমরা এতকাল আর লোকটার কাছে ঘেঁষিনি। আবার এই শৌলমারির ব্যাপারে এসে ব্যাগড়া দিল। আচ্ছা মুশকিল হয়েছে লোকটাকে নিয়ে। যেখানেই সুভাষ বোসের নাম গন্ধ আছে সেখানেই লোকটা ঠিক সময় হাজির হয়। যাই হোক, এবার আর ওকে ছাড়ছি না। এখন তো আর আগের দিনের ম্যাজিস্ট্রেট নেই, এবার ওকে দেখে নেব। মনে হয় এবার আর সহজে রেহাই পাবে না। বালক ব্রহ্মচারী শৌলমারীর সাধুকে বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু ওকে এবার এমন আষ্টে পিষ্টে বাঁধব যে এবার আর বাপধন রেহাই পাবে না। নগেনদে আবার বলে চলল, তাই বলছিলাম ঠাকুর, ওরা এবার তোমায় খুব বিপদে ফেলতে চেষ্টা করবে, বড্ড ভয় করছে। নগেনবাবুর কথা শুনে ঠাকুর বললেন, সেসব ঠিক আছে বলে একটু রহস্যময় হাসি হাসলেন। সেই হাসি দেখে ভীতচকিত নগেনবাবু বিস্ময় ভরা চোখে সেই রহস্যময় পুরুষটির দিকে তাকিয়ে তার কথার মর্মার্থ গ্রহণ করতে চেষ্টা করতে লাগলেন। সেদিন শৌলমারীর টিম মেম্বার নগেনদের নিকট যা দুর্বোধ্য মনে হয়েছিল তার কয়েক মাসের মধ্যেই কিন্তু তার সমাধান হয়ে গেল। 1963 সালের 26শে নভেম্বর চিড়িয়ামোড়ে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শুভাগমন উপলক্ষে জনসভা। সেই জনসভায় ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ দেশের বর্তমান অবস্থা সম্বন্ধে অনেক কথা বললেন। তারপর নেতাজি পাগল জনসাধারণ শ্রী শ্রী ঠাকুরের নিকট নেতাজি সম্বন্ধে কিছু জানতে চাইল। ঠাকুর বললেন, দেখো, নেতাজি আছে কি নেই সেই সম্বন্ধে কিছু না বলাই ভালো। তবে আমার ধারণা নেতাজি আছেন। যারা বলেন নেতাজি নেই তারা যেমন তাদের ধারণা থেকে বলেন নেতাজি নেই, আমিও তেমনি আমার ধারণা থেকে বলি নেতাজি আছেন। যারা নেই বলেন তাদের যদি ধারণা থেকে নেই বলার অধিকার থাকে, তবে আমার ধারণা থেকে আছেন বলার অধিকার নিশ্চয়ই আছে। তোমরা জেনে রেখো, নেতাজি আছেন এবং দেশে ফিরে আসার মতো পরিবেশ তৈরি হলেই তিনি ফিরে আসবেন। সভা শেষ করে ঠাকুর তার পামেভূমির বাসস্থানে ফিরে এলেন। বাসায় ফিরে এসে ঠাকুর, হারু, গৌরীশঙ্কর প্রভৃতি সবাইকে ডেকে ঠাকুর বললেন, আজ রাত্রিতে তোমরা সবাই একতলায় থাকবে, দোতলায় শুধু আমি আর মাতুং থাকব, বুঝলে? তারপর যথারীতি সবাই স্থান ঠিক করে শুয়ে পড়ল। পরদিন ভোরে সবে মাত্র 5টা বেজেছে। শ্রী শ্রী ঠাকুর দোতলার ঘরের বারান্দায় বসে দাঁত মাজছেন আর মাঝে মাঝে সামনের দিকে তাকিয়ে দেখছেন। মনে হচ্ছে যেন কারুর আসার অপেক্ষা করছেন। তারপর ধীরে ধীরে প্রাতকৃত্য সমাপনান্তে তিনি এসে আসনে বসে ধ্যানস্থ হয়েছেন। এমন সময় কয়েক লরি পুলিশ, আর্মড পুলিশ, 10-12 জন প্রেস ফটোগ্রাফার সহ কলকাতার গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর প্রভৃতি এসে হাজির। তারা যথারীতি তল্লাশি করে ঠাকুরকে লালবাজার নিয়ে যেতে চাইল। শ্রী শ্রী ঠাকুরও বিনা আপত্তিতে লালবাজারে যেতে রাজি হলেন। তখন
ঠাকুরের ভ্যানে ওঠার সময়কার, ভ্যানে বসে থাকার সময়কার, ভ্যান চলার সময়কার, এরকম নানান ভাবের ফটো নেওয়া হলো প্রেস ফটোগ্রাফারদের তরফ থেকে। ঠাকুর বালক ব্রহ্মচারীকে লালবাজার নিয়ে যাওয়া হলো। সেদিনই দুপুরে তাকে আলিপুর কোর্টে পুলিশ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলো। তখন জানা গেল তার বিরুদ্ধেও 406 ধারার মামলা। শৌলমারী সাধুর বিরুদ্ধে এই 406 ধারার মামলারই নিষ্পত্তি করে দিয়ে এসেছিলেন ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। আর পুলিশ সেই 406 ধারার মামলাই তার বিরুদ্ধে দায়ের করলো। সাথে সাথে প্রমাণিত হলো শৌলমারী আশ্রমের টিম মেম্বার নগেনদের কথার সত্যতা, যা বর্তমানে মামলা বিচারাধীন। সুতরাং এ সম্বন্ধে এখন কোনো কিছু বলার অধিকার আমাদের নেই। আশা করি ভবিষ্যতে মামলা শেষ হলে এর ভেতরের সমস্ত রহস্য আমরা জনগণের সামনে তুলে ধরতে পারব। এখানেই শেষ। সবার কাছে অনুরোধ, সবাই এই 4টি পর্বে যা বলা হলো সেটা সমস্ত গুরু ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দিন, বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে, কারণ সবার জানা প্রয়োজন ঠাকুরের সঙ্গে তৎকালীন প্রশাসন কি কি অন্যায় কাজ করেছিল। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র শ্রদ্ধাঞ্জলি।